Hello and welcome everyone. I am Oritra Brahmo and today I am going to discuss about Floyd-Warshall's algorithm. আমরা এর আগে অ্যালগরিদমের ক্লাসে ডিক্সট্রাস অ্যালগরিদম পড়েছিলাম এবং ডিক্সট্রাস অ্যালগরিদম পড়তে গিয়ে দেখেছিলাম যে ডিক্সট্রা অ্যালগরিদম কোনো একটা পার্টিকুলার নোডকে সোর্স নোড হিসেবে ধরে সেই নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়া শর্টেস্ট পাথ ক্যালকুলেট আমাদের করে দেয়। সেই জন্য ডিক্সট্রা অ্যালগরিদমকে বলা হতো সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথ অ্যালগরিদম। কিন্তু আজকে আমরা যে অ্যালগরিদমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লয়েড ওয়ারশালস অ্যালগরিদম। এই ফ্লয়েড ওয়ারশালস অ্যালগরিদম অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদম। অল পেয়ার শর্টেস্ট পাথ কেন? কারণ এই ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম ইউজ করে আমি যে কোনো নোড থেকে যে কোনো নোডের মাঝে ডিস্টেন্সটা বার করতে পারবো, যে কোনো নোড থেকে যে কোনো নোডের মাঝে শর্টেস্ট পাথটা আমরা বার করতে পারবো। সেই জন্য ফ্লয়েড অ্যালগরিদমকে বলা হয় অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদম। এইবার যে কোনো নোড থেকে যে কোনো নোডের মধ্যে শর্টেস্ট পাথটা কি করে ক্যালকুলেট করব আমরা ইউজিং ফ্লয়েড ওয়ারশালস অ্যালগরিদম, সেটা আমরা থ্রু আউট দ্য ডিসকাশন দেখব। তো শুরু করছি। একটু বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যাক। ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম মেইনলি ইউজ করা হয় ফাইন্ডিং অল পেয়ার শর্টেস্ট পাথ বিটুইন এনি পেয়ার অফ ভার্টিসেস। এই অ্যালগরিদমটা ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ দু ধরনের গ্রাফের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার যে কোনো পেয়ার অফ নোডসের মধ্যে শর্টেস্ট পাথ ফাইন্ড করা। সেই জন্য এই ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদমকে অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদম বলা হয়। একটু সংক্ষেপে হিস্ট্রিটা দেখে নেওয়া যাক। এই অ্যালগরিদমটার সঙ্গে ইনভলভ রয়েছেন যারা যারা তাদের নামগুলো এখানে দেখানো হয়েছে: বার্নার্ড রয়, রবার্ট ফ্লয়েড, স্টিফেন ওয়ারশাল অ্যান্ড পিটার ইঞ্জারম্যান। এই অ্যালগরিদমটাকে অলসো নোন অ্যাজ ফ্লয়েডস অ্যালগরিদম, রয় ফ্লয়েডস অ্যালগরিদম, রয় ওয়ারশালস অ্যালগরিদম অ্যান্ড WFI অ্যালগরিদম। ওকে, আচ্ছা, যেই কথাটা বলছিলাম যে ডিক্সট্রাস অ্যালগরিদমের কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যার জন্য আমাদের ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদমের দরকার হলো। ডিক্সট্রা অ্যালগরিদমের মেইন যেটা মানে অ্যাপ্রোচ ছিল, আমি আগেও বললাম, যে কোনো একটা নোডকে আমাদের সোর্স নোড বলে ধরে নিতে হয় এবং সেই নোড থেকে বা সেই নোডের ওপরে বেস করে আমি অন্যান্য যা যা নোড আছে সেই মানে অন্যান্য যা যা ভিজিটেবল নোড আছে সেই সমস্ত নোডগুলোর শর্টেস্ট পাথটাই বার করতে পারি। প্রবলেম একটাই, যে কোনো একটা নোডকে সোর্স নোড হিসেবে আমাকে ধরে নিতে হয় এবং সেই নোডটার উপরে ভিত্তি করে অন্য যে কোনো নোডের মধ্যে শর্টেস্ট পাথ বার করতে পারে ফ্রম দ্যাট স্টার্টিং নোড। সেই স্টার্টিং নোডটা থেকে যে কোনো নোডের সাথে শর্টেস্ট পাথটা ডিক্সট্রা অ্যালগরিদম বার করতে পারে। তাহলে আমাকে যদি অল পেয়ার শর্টেস্ট পাথ বার করার দরকার হয় তাহলে আমি সেই ক্ষেত্রে ডিক্সট্রা অ্যালগরিদম ডিরেক্টলি ইউজ করতে পারবো না, আমি ইনডিরেক্টলি ইউজ করতে পারবো। কি করে ইনডিরেক্টলি ইউজ করতে পারবো? আমি প্রত্যেকবার প্রত্যেকটা নোডকে সোর্স নোড হিসেবে ধরে নেব এবং সেই নোডগুলো থেকে অন্য নোডে যাওয়ার রাস্তাগুলো আমি বার করব। তাহলে আমি ডিক্সট্রা অ্যালগরিদমটা ইউজ করতে পারি অল পেয়ার শর্টেস্ট পাথ বার করার জন্য। সেইখানে যতগুলো নোড রয়েছে আমাকে ডিক্সট্রা অ্যালগরিদমটা ততবার চালাতে হবে, প্রত্যেকবার একটা একটা নোডকে সোর্স নোড বলে ধরে নিতে হবে। যেমন ধরে নিচ্ছি আমার একটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফে 5টা ভার্টেক্স রয়েছে A B D E। আমি যদি ডিক্সট্রা অ্যালগরিদম ইউজ করে অল পেয়ার শর্টেস্ট পাথ কম্বিনেশন মানে অল পেয়ার শর্টেস্ট পাথ কম্পিউট করতে চাই, সেইখানে আমাকে 5টা নোডের জন্য 5বার ডিক্সট্রা অ্যালগরিদম চালাতে হবে এবং প্রথমবার আমি এ কে সোর্স নোড ধরে ডিক্সট্রা অ্যালগরিদম চালাবো, সেখানে এটা হয়ে যাবে আমার স্টার্টিং নোড বা সোর্স নোড। সেকেন্ড বার আমি বি কে সোর্স নোড ধরে ডিক্সট্রা অ্যালগরিদম চালাবো,
থার্ড বার আমি সি কে স্টার্টিং নোড ধরে ডিক্সট্রা অ্যালগরিদম চালাবো, ফোর্থ বার আমি ডি কে স্টার্টিং নোড ধরে ডিক্সট্রা অ্যালগরিদম চালাবো, এন্ড লাস্ট টাইম আমি ই কে স্টার্টিং নোড ধরে ডিক্সট্রা অ্যালগরিদম চালাবো। তো প্রত্যেকবার আমাকে এক একটা করে নোড ধরে গ্রাফের প্রত্যেকটা নোডের জন্য এক একবার কনসিডার করে সেই নোডটাকে স্টার্টিং নোড হিসেবে এক একবার কনসিডার করে আমাকে ডিক্সট্রা অ্যালগরিদমটা বার করতে হবে। কিন্তু এই ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম যেটা রয়েছে সেটা একটা ডিরেক্ট অ্যাপ্রোচ এই অল পেয়ার শর্টেস্ট পাথ বার করার জন্য। এই ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম দিয়ে আমাকে যে গ্রাফটা দেওয়া থাকবে তার ওপরে অ্যাপ্লাই করে আমি ডিরেক্টলি অল পেয়ার শর্টেস্ট পাথ বার করতে পারবো। আচ্ছা, কি করে ফ্লয়েড ওয়ারশাল মেথড কাজ করে? ফার্স্টলি আমাকে একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকবে এবং সেই গ্রাফটার উপরে বেস করে আমার ওয়েটেড অ্যাডজাসেন্সি লেংথ ম্যাট্রিক্সটা বার করে নিতে হবে। যে ওয়েটেড গ্রাফটা দেওয়া থাকবে সেইটা ডিরেক্টেডও হতে পারে, নন ডিরেক্টেড বা আনডিরেক্টেডও হতে পারে। ডিরেক্টেড বা আনডিরেক্টেড যে কোনো রকমের গ্রাফের ওপরেই আমি এই ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট কার হচ্ছে যে গ্রাফটা আমার কাছে দেওয়া রয়েছে সেই গ্রাফটার ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আমি বার করব, ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আমি কম্পিউট করব। তারপরে কি করব, দ্য অ্যালগরিদম আপডেটস দ্য লেংথ ম্যাট্রিক্স n টাইমস এন্ড দেন স্টপস। এইখানে n হচ্ছে নাম্বার অফ নোডস, যতগুলো নোড রয়েছে ততগুলো ইটারেশনস হবে। আইডিয়াটা কি? বেসিক আইডিয়াটা খুবই সিম্পল। আমি প্রত্যেকটা ইটারেশনে করেসপন্ডিং শর্টেস্ট পাথটা কম্পিউট করতে করতে যাব এবং তার ওপরে বেস করে ওই ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা যেটা রয়েছে সেইটা প্রত্যেক ইটারেশনে আপডেটেড হতে হতে যাবে। ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা প্রত্যেকটা ইটারেশনে সেই হিসেবে আপডেট হতে হতে যাবে। অর্থাৎ ith ইটারেশনে ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা ith টাইম আপডেট হবে এবং একদম শেষে গিয়ে লাস্ট ইটারেশনের পরে আমরা আলটিমেটলি যে ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পাবো সেইটাই স্পেসিফাই করবে স্টার্টিং, মানে সেইটাই স্পেসিফাই করবে যে যে কোনো পেয়ার অফ নোডসের মধ্যে শর্টেস্ট পাথটা কোনটা। ওকে, দেখা যাক। তো আমরা এখানে একটা গ্রাফের অংশ দেখিয়েছি। ইনিশিয়ালি যে ওয়েটেড অ্যাডজাসেন্সি লেন্থ ম্যাট্রিক্সটা রয়েছে সেইটাকে আমি A0 বলে ধরে নিচ্ছি। AI বলে যে ম্যাট্রিক্সটা দেখানো হয়েছে, কনসিডার করা হয়েছে, সেইটা ith ইটারেশনের পরে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটার ভ্যালু। ith ইটারেশনের পরে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটার ভ্যালু। AI অফ xy বলছে যে x থেকে y এ যাওয়ার ith ইটারেশনে x থেকে y এ যাওয়ার যে পাথটা সেইটাকে স্পেসিফাই করছে। ith ইটারেশনে x থেকে y এ যাওয়ার পাথটাকে স্পেসিফাই করছে AI অফ xy। এইটা ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম কিভাবে ইউজড হবে? ধরা যাক আমাকে এই x নোড থেকে y নোডে যেতে হবে, এই x নোড থেকে আমাকে y নোডে যেতে হবে। তো x নোড থেকে y নোডে যাওয়ার জন্য আমার কাছে দুটো রাস্তা রয়েছে। একটা x থেকে y তে ডাইরেক্ট যাওয়ার রাস্তা রয়েছে, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। আর আরেকটা রাস্তা রয়েছে x থেকে আমি প্রথমে i তে যাব, দিয়ে সেই i থেকে আমি y তে যাব, এই একটা রাস্তা রয়েছে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমার x থেকে y এ যাওয়ার ক্ষেত্রে যে ডাইরেক্ট পাথটা রয়েছে সেইটার ভ্যালুটা দেখানো হয়েছে ai-1 অফ xy। i-1 মানে আমি ith ইটারেশনে যে ভ্যালুটাকে কনসিডার করছি, that value is obtained exactly from the previous iteration। অর্থাৎ ith ইটারেশনে আমি যখন কাজ করছি আমি ঠিক i-1 ইটারেশনের ভ্যালুটার উপরে বেস করে ক্যালকুলেশনটা করব। আবার i-1 এ আমি যখন কাজ করেছিলাম তখন i-2 এর ভ্যালুটা নিয়ে আমি কম্পিউটেশনটা করেছিলাম। তো ith ইটারেশনে দাঁড়িয়ে যখন আমি কাজ করছি আমি i-1 ইটারেশনের ভ্যালুটা নিয়ে কাজ করব। তো আমার এখানে যখন দুটো পাথ থাকবে, ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদমটা চেক করে যে x থেকে y এ যাওয়ার জন্য ডাইরেক্ট যে পাথটা সেইটার কস্ট কত, আর x থেকে y এ যাওয়ার জন্য আমি যদি ভায়া পাথ ইউজ করি
তাহলে সেইটার কস্টটা কত। এক্স থেকে ওয়াই এ যাওয়ার ডাইরেক্ট পাথটা যদি ইউজ করি তাহলে তার কস্টটা ম্যাট্রিক্সে দেখানো হয়েছে এ আই মাইনাস ওয়ান অফ এক্স ওয়াই। আর এক্স থেকে ওয়াই এ যাওয়ার জন্য আমি যদি মাঝে আই কে ইন্টারমিডিয়েট বা ভায়া নোড হিসেবে ইউজ করি তাহলে তার কস্টটা কত হবে এ আই মাইনাস ওয়ান মানে এ আই মাইনাস ওয়ান ইটারেশন ভ্যালুটা সেলের ভ্যালু হচ্ছে এক্স আই প্লাস এ আই মাইনাস ওয়ান আই ওয়াই, এই দুটো, অর্থাৎ আমাকে এক্স আই পাথ ট্রাভেল করতে হচ্ছে তারপরে আই ওয়াই পাথ ট্রাভেল করতে হচ্ছে, অর্থাৎ এক্স থেকে আইতে যাচ্ছি এক্স আই পাথ, আই থেকে ওয়াইতে যাচ্ছি আই ওয়াই পাথ, এই দুটো পাথ ট্রাভেল করছি, অর্থাৎ দুটো সামটা করে আমি আই কে নোড ভায়া নোড হিসেবে ইউজ করে দুটো সাম করে যে কস্টটা পাবো সেইটা টোটাল কস্টটা, আর এইখানে এই যে কস্টটা পাচ্ছি সেটা ডাইরেক্ট কস্টটা। এই দুটো কস্টের ভ্যালুটা দেখানো হয়েছে, এর মধ্যে যেই ভ্যালুটা মিনিমাম অর্থাৎ এইখান থেকে একটা ভ্যালুও কম্পিউট করছে আর এইটা ভায়া পাথ ইউজ করে ও ভ্যালুটা কম্পিউট করছে। এই দুটোর মধ্যে যে ভ্যালুটা মিনিমাম ভ্যালু দেবে ith ইটারেশনে সেই ভ্যালুটাই অ্যাসাইন করবে, এই দুটোতে যেটা মিনিমাম ভ্যালু দেবে ith ইটারেশনে সেই ভ্যালুটাই অ্যাসাইন হবে। বোঝা গেল? তো একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এইখানে ফ্লয়েড ওয়ারশালস অ্যালগোরিদমটা দেখানো হয়েছে, অ্যালগোরিদমটা একটু দেখে নেওয়া যাক। এইখানে এন বলে একটা আচ্ছা ডাব্লু বলে যে ইনপুটটা আমি নিয়েছি, ডাব্লু ইনপুটটা মেইনলি স্পেসিফাই করছে সেই ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা, ডাব্লু বলে যে ইনপুটটা সেইটা স্পেসিফাই করছে ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা। ওকে, তো এন বলে ভ্যারিয়েবলের মধ্যে আমি নাম্বার অফ রোজটা কাউন্ট করে নিয়েছি, অর্থাৎ ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ বা নাম্বার অফ কলামস কি হয়, যতগুলো নোড বা যতগুলো ভার্টেক্স গ্রাফে রয়েছে সেই সংখ্যাটা হয়, বিকজ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। তো এন এর মধ্যে নাম্বার অফ রোজ চলে এলো, সহজভাবে বলতে গেলে এন এর মধ্যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সেই কাউন্টটা চলে এলো। ইনিশিয়ালি জিরোথ ইটারেশনে আমি ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ভ্যালুটাকে অ্যাসাইন করছি। এইবার যতগুলো নোড আছে প্রত্যেকবার আমি কি করছি, ক্যালকুলেট করছি ডিরেক্ট পাথের কস্টটা, প্রত্যেকটা ইটারেশনে আমি ক্যালকুলেট করছি ডিরেক্ট পাথের কস্টটা, আর যদি কোনো ভায়া পাথ থাকে তাহলে সেই ভায়া পাথের কস্টটা, আমি ঠিক আগে যেটা বললাম ডিরেক্ট পাথের কস্টটা কম্পিউট হচ্ছে, আর যদি কোনো ভায়া পাথ থেকে থাকে সেই ভায়া পাথের কস্টটা কম্পিউট হচ্ছে। এইবার এই দুটো কস্টের মধ্যে যেই কস্টটা মিনিমাম ও সেই কস্টটাকে নিয়ে ডি অফ আইজ এর মধ্যে অ্যাসাইন করছে। ওকে, হিয়ার কে ডিফাইন্স দ্য kth iteration and k minus 1 defines the previous iteration of k, that is ঠিক k এর এক ঘর আগের ইটারেশনটা। k এর ভ্যালু যদি 5 হয় তাও আমি ফোর্থ ইটারেশনে যে ভ্যালুটা পাচ্ছি সেইটা নিয়ে কাজটা করছি। ওকে, আলটিমেটলি এই যে ডিস্টেন্স ভ্যালুটা অর্থাৎ ডিস্টেন্স ম্যাট্রিক্সটা সেইটা রিটার্ন করা হয়। এই ডিস্টেন্স ম্যাট্রিক্সটা একদম লাস্ট ইটারেশনের শেষে এমনভাবে আপডেট হয় যাতে মানে অ্যালগোরিদমটাই এমনভাবে ড্রাইভ করে আমাদের যাতে লাস্ট ইটারেশনের শেষে আমি যে এই ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের আপডেটেড ভ্যালুটা পাবো সেইটা সব সময় আমাকে যে কোনো পেয়ার অফ নোডসের মধ্যে শর্টেস্ট পাথটা দেবে। ওকে, একটা সিম্পল এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো পরিষ্কার হবে। তো এইখানটায় একটা গ্রাফ দেখানো হয়েছে, আনডিরেক্টেড গ্রাফ, গ্রাফটাকে আমরা জি বলে ডিনোট করেছি, আর একটা ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দেখানো হয়েছে। ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি এই গ্রাফটার করেসপন্ডিং ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা। তো এইটার উপরে বেস করে এই যে এক্সাম্পলটা আমাদের দেওয়া রয়েছে, আমাদের যে অ্যালগোরিদমটা শিখলাম আমরা ফ্লয়েড ওয়ারশালস অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের উপরে বেস করে এইখানে অল পেয়ার শর্টেস্ট পাথটা আমাকে কম্পিউট করতে হবে। কি করে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখি। অ্যালগোরিদমটা কম্পিউট করার জন্য আমরা আমাদের অ্যালগোরিদমে দুটো ম্যাট্রিক্সকে মেনটেন করব। একটা হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, যেটা
প্রত্যেকটা ইটারেশনে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে সেই ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা, যেটা প্রত্যেকটা ইটারেশনের শেষে আপডেটেড হবে। আর সিকোয়েন্স ম্যাট্রিক্স, যেটাকে আমরা আমাদের অ্যালগোরিদমে এস বলে ডিনোট করব, এই সিকোয়েন্স ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে চেক করা সোর্স নোড থেকে টার্গেট নোডের মধ্যে, মানে যে কোনো পেয়ার অফ নোড যদি নেই সেইখানে সোর্স নোড থেকে টার্গেট নোডের মধ্যে যাওয়ার জন্য ডাইরেক্ট পাথ এক্সিস্ট করছে না ভায়া পাথ এক্সিস্ট করছে। ওকে, তো রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আর যেটা রয়েছে সেইটা অ্যাকচুয়ালি ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, যেটা প্রত্যেকটা ইটারেশনের শেষে আপডেটেড হয় এবং আলটিমেটলি লাস্ট ইটারেশনের শেষে গিয়ে আ পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে মিনিমাম পাথের কস্টটা আমাকে দেখায়। আর সিকোয়েন্স ম্যাট্রিক্স একটা মেনটেন করছি, সিকোয়েন্স ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে আলটিমেটলি গিয়ে ও সিকোয়েন্স ম্যাট্রিক্সটাও রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সাথে প্যারালালি আপডেটেড হতে থাকবে এবং আলটিমেটলি এইটা গিয়ে আমাদের দেখাবে যে আ পেয়ার অফ নোড যদি আমি কনসিডার করি তাহলে সোর্স নোড থেকে ডেস্টিনেশন নোডে যাওয়ার জন্য সেখানে ডাইরেক্ট পাথ এক্সিস্ট করছে না ভায়া পাথ এক্সিস্ট করছে। ওকে, তো ফার্স্ট ইটারেশনটাকে আমি ইটারেশন 0 বলে ধরছি। তাহলে এইখানে এই যে গ্রাফটা দেওয়া রয়েছে আমাদের, এই গ্রাফে টোটাল নাম্বার অফ নোটস কটা রয়েছে 5টা। তাহলে ফার্স্ট ইটারেশন যদি 0 হয় তাহলে এই অ্যালগোরিদমে আমার টোটাল কটা ইটারেশন হবে? 5টা। 0 1 2 3 4 5টা ইটারেশন হবে। ওকে, তো ফার্স্টে আমরা যে ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে আমি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স বলে ধরে নিয়েছি এবং এইটাকে আমি R0 বলে ডিফাইন করেছি। যেমন আমরা অ্যালগোরিদমটা এক্সাম্পলটা ধরার আগে যেমন আর এস এর ভ্যালুটাকে কনসিডার করে নিয়েছিলাম সেইটা। এইবার যেহেতু এই গ্রাফটায় কোনো সেলফ লুপ নেই, সিম্পল গ্রাফ, যেহেতু এই গ্রাফটায় কোনো সেলফ লুপ নেই সেই জন্য সবকটা প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিতে হাইফেন বসানো হয়েছে। ওকে, অর্থাৎ এইটা ডিফাইন করছে যে এই গ্রাফটায় কোনো সেলফ লুপ নেই। এইবার একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার যদি ডাইরেক্ট পাথ থাকে তাহলে আমি সেইখানে পাথের কস্টটা বসাচ্ছি, আর যদি ডাইরেক্ট পাথ না থাকে তাহলে সেইখানে আমি ইনফিনিটি বসাচ্ছি। ওকে, যেমন দেখে নাও এইখানে 1 থেকে 2 তে যাওয়ার জন্য আমরা ডাইরেক্ট পাথ পেয়েছি সেটা হচ্ছে 3, সেই জন্য আমি 1 থেকে 2 তে যাওয়ার জন্য এখানে 3 বসিয়েছি। আবার 1 থেকে 3 তে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট পাথ পেয়েছি 10 ওয়েট, সেই জন্য আমি 10 বসিয়েছি। কিন্তু 1 থেকে 4 এ যাওয়ার কোনো ডাইরেক্ট পাথ নেই, সেই জন্য 1 থেকে 4 এ আমি ইনফিনিটি বসিয়েছি। 1 থেকে 5 এ যাওয়ারও কোনো ডাইরেক্ট পাথ নেই, সেই জন্য 1 থেকে 5 এও আমি ইনফিনিটি বসিয়েছি। ওকে, তো এইভাবে পুরো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা বা ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা 8টা কম্পিউট করা হয়েছে। সিকোয়েন্স ম্যাট্রিক্সটা কি করে কম্পিউট করা হয়েছে সেইটা একটু বলি। সিকোয়েন্স ম্যাট্রিক্সটা একদম ইনিশিয়ালি কলাম ওয়াইজ জাস্ট কলাম নাম্বারটা বসিয়ে দেওয়া হয়েছে। একদম ইনিশিয়ালি সিকোয়েন্স ম্যাট্রিক্সে S0 তে কলাম ওয়াইজ জাস্ট কলাম নাম্বারটা বসিয়ে দেওয়া হয়েছে। যেমন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, তাই জন্য ফার্স্ট কলামের প্রত্যেক কটা এন্ট্রিতে আমরা 1 1 1 1 বসিয়ে দিয়েছি। ওকে, পরেরটা এইটা সেকেন্ড কলামের প্রত্যেকটা এন্ট্রিতে আমি 2 2 2 2 বসিয়ে দিয়েছি। এইভাবে সিকোয়েন্স ম্যাট্রিক্সটাকে আমি ফিল আপ করেছি। যেহেতু ডায়াগোনাল মানে যেহেতু গিভেন গ্রাফটায় কোনো সেলফ লুপ নেই সেই জন্য সিকোয়েন্স ম্যাট্রিক্সেরও ডায়াগোনাল এন্ট্রিগুলোতে আমি হাইফেন বসিয়েছি। ওকে, ইটারেশন 0টা কি করে এক্সিকিউট করবে? ইটারেশন 0তে ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে আমি মার্ক করব। ফার্স্ট রোটাকে মার্ক করা হয়েছে দেখো লাইট ইয়েলো কালার দিয়ে, সেটাকে বলা হচ্ছে পিভট রো। আর ফার্স্ট কলামটাকে মার্ক করা হয়েছে লাইট গ্রিন কালার দিয়ে, সেটাকে বলা হচ্ছে পিভট কলাম। ওকে, এইবার এই পিভট রো আর পিভট কলামের ওপরে বেস করে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের রেস্ট অফ দ্য এন্ট্রিজ গুলো আমি ভালো করে চেক করব। যদি কোনো এন্ট্রির ভ্যালু পিভট রো অ্যান্ড পিভট কলামের ভ্যালুর
সামটা দিয়ে রিপ্লেস করা যায় তাহলে আমি সেটাকে রিপ্লেস করব। কি করে করব? ভালো করে চেক করি। যেমন দেখো এইখানটায় এই ইনফিনিটি মানে একটা হিউজ ভ্যালু। আমরা আমাদের প্রোগ্রামিং কনসিডারেশনে এই ভ্যালুগুলোকে জেনারেলি +999 বা +9999 করে কনসিডার করে থাকি। তো এই ইনফিনিটি ভ্যালুটাকে এগেনস্টে আমি করেসপন্ডিং পিভট রো আর পিভট কলামের ভ্যালুটা দেখব। এই ইনফিনিটির এগেনস্টে পিভট রো এর ভ্যালু রয়েছে 10 আর এই ইনফিনিটির এগেনস্টে পিভট কলামের ভ্যালু রয়েছে 3। তাহলে পিভট রো আর পিভট কলামের ভ্যালুর যদি আমি সাম করি তাহলে আমি ভ্যালুটা কি পাবো? পিভট রো এর ভ্যালু পেয়েছি 10, পিভট কলামের ভ্যালু পেয়েছি 3, অর্থাৎ সাম করলে আমি ভ্যালুটা পাবো হচ্ছে 13। ওকে, পিভট রো আর পিভট কলামের ভ্যালুটা সাম করলে আমি ভ্যালুটা পাবো 13। 13 ইনফিনিটির থেকে ছোট, 13 ইনফিনিটির থেকে ছোট, তাহলে এইখানে যে ইনফিনিটিটা রয়েছে এই ইনফিনিটিটাকে 13 দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো। কোন পজিশনে ভ্যালুটা রিপ্লেস হবে আমি সেই ইটারেশনে দাঁড়িয়ে শুধুমাত্র সেই পজিশনগুলোকে মার্ক করব। পরের ইটারেশনে গিয়ে সেই পজিশনে ভ্যালুগুলো আপডেট করব। দেখা যাক কি করে করব। অর্থাৎ এই ইনফিনিটিটার পিভট রোতে রয়েছে 10 আর পিভট কলামে রয়েছে 3, তাহলে এই ইনফিনিটিটাকে আমি 13 দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, সিমিলারলি নেক্সট যে ইনফিনিটিটা মার্ক করা হয়েছে এই ইনফিনিটিটার পিভট রোতে রয়েছে 3 আর পিভট কলামে রয়েছে 10, তাহলে এইখানে আমি যদি 3 + 10 করি তাহলে আমি ভ্যালু পাবো 13। এই 13 ভ্যালুটা এগেইন ইনফিনিটির থেকে কম, তাই তো? এই 13 ভ্যালুটা লেস দ্যান ইনফিনিটি, এই 13 ভ্যালুটাও লেস দ্যান ইনফিনিটি। অর্থাৎ ইনফিনিটি আর 13 দুটোর মধ্যে যদি আমাকে মিনিমামটা নিতে হয় অবশ্যই আমি 13টা নেব। তাহলে এই 13 ভ্যালুগুলোকে মানে ইনফিনিটি ভ্যালুগুলোকে আমরা 13 দিয়ে রিপ্লেস করতে পারবো। ওকে, দেখো গোটা ম্যাট্রিক্সে বাদ বাকি সব এন্ট্রিগুলো চেক করা হলো, আর কোথাও চেঞ্জ করা যাবে না। একটু চেক করে দেখি। দেখো এই 5টাকে যদি আমি কনসিডার করি, 5 এর পিভট রোতে কত রয়েছে? ইনফিনিটি রয়েছে। পিভট কলামে কত রয়েছে? 3 রয়েছে। তাহলে 5কে আমি রিপ্লেস করতে চাইছি ইনফিনিটি +3 দিয়ে। তাহলে ইনফিনিটি +3 করলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা ইনফিনিটিই হবে। তাহলে সেই ইনফিনিটি গ্রেটার দ্যান 5 হয়ে যাবে, অর্থাৎ 5 মিনিমাম ভ্যালুই বসানো রয়েছে, তাহলে এই 5কে আমি রিপ্লেস করতে পারবো না। সিমিলারলি এই ইনফিনিটিটাকে দেখি, ইনফিনিটিটাকে রিপ্লেস করা যায় নাকি। এই ইনফিনিটির পিভট রোতে রয়েছে ইনফিনিটি আর পিভট কলামে রয়েছে 3, তাহলে এইটাকেও রিপ্লেস করার জন্য আমাকে সেই ইনফিনিটি +3 হচ্ছে দ্যাট ইজ অলসো ইনফিনিটি, তাহলে ইনফিনিটিকে ইনফিনিটি দিয়ে আমি তো রিপ্লেস করে কোনো লাভ নেই, তাহলে রিপ্লেস করতে পারবো না। তো এইভাবে গ্রাফের সব এন্ট্রিগুলোকে আমি চেক করলাম, চেক করে দেখলাম আর কোথাও কোনো চেঞ্জেস করা যাচ্ছে না, শুধুমাত্র কলাম 2 3 আর কলাম 3 2 এই এন্ট্রি দুটোই চেঞ্জ হবে। যে যে এন্ট্রিগুলো চেঞ্জ হবে আমি সেই এন্ট্রিগুলোর পজিশনটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এবং সিকোয়েন্স ম্যাট্রিক্স দুটোতেই মার্ক করেছি। দেখো যে যে পজিশনগুলো চেঞ্জ হবে সেইগুলো আমি এইখানে লাইট রেড কালার দিয়ে মার্ক করেছি। যেই কথাটা বললাম যে এইখানের ইনফিনিটি গুলো 10 + 3 = 13 দিয়ে রিপ্লেস করা যাবে, যেহেতু 13 ইনফিনিটির থেকে ছোট তাই জন্য ইনফিনিটির ভ্যালুগুলো আমি 13 দিয়ে রিপ্লেস করব। আপডেশনটা হবে নেক্সট ইটারেশনে। ওকে, তাহলে নেক্সট ইটারেশনে যাওয়া যাক। তো ইটারেশন 0তে আমি যে যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেই ভ্যালুগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নোট ডাউন করে রেখেছি এবং তার উপরে বেস করে ইটারেশন 1-এ আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করেছি। দেখা যাচ্ছে যে ভ্যালুগুলো চেঞ্জেস হয়েছে সেই ভ্যালুগুলো আমি চেঞ্জ করে ব্লু কালারে মার্ক করে রেখেছি যাতে বুঝতে সুবিধে হয়। ওকে, এইবার সিকোয়েন্স ম্যাট্রিক্সটা কি করে আপডেট হচ্ছে আমি বলি। যে যে পজিশনগুলো আমি সিকোয়েন্স ম্যাট্রিক্সে মার্ক করেছিলাম সেই পজিশনগুলোর ভ্যালু যে ইটারেশনে এসে আপডেট হচ্ছে সিম্পলি আমি সেই ইটারেশনের নাম্বারটা বসিয়ে দেব। যেমন এই
এইখানে একটা চেঞ্জেস অকার করেছিল সিকোয়েন্স ম্যাট্রিক্সে, এইখানে একটা চেঞ্জেস অকার করেছে। আমি যদি ইটারেশন 0 সিকোয়েন্স ম্যাট্রিক্সটা দেখি, সেই পজিশনগুলো অলরেডি মার্ক করে রেখেছি। তাহলে এই পজিশনগুলোয় ভ্যালুগুলো চেঞ্জ হয়েছিল, এই পজিশনে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছিল। আমি চেঞ্জটা করছি কোন ইটারেশনে এসে, ইটারেশন 0 থেকে ইটারেশন 1 এ এসে চেঞ্জ করছি। সেই জন্য এই সিকোয়েন্স ম্যাট্রিক্সে এই এন্ট্রিগুলোতে 1 বসিয়েছি। 1 মানে দ্য চেঞ্জেস হ্যাজ বিন ডান ইন ইটারেশন 1। ওকে, সিমিলারলি ইটারেশন 1 এও আমাকে পিভট রো পিভট কলাম কনসিডার করতে হবে। এইখানে ইটারেশন 0 তে যেটাকে পিভট রো পিভট কলাম ধরেছিলাম, ইটারেশন 1 এ পিভট রো পিভট কলামটা এক ঘর করে এগিয়ে যাবে। ঠিক আছে, তো পিভট রো পিভট কলামটা এক ঘর করে এগিয়ে গেল। এইবার আবার আমি পুরো ম্যাট্রিক্সটাকে, রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটাকে চেক করব এবং তার উপরে বেস করে আবার আমি ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে মার্ক করব, যেখানে কোনো হাইয়েস্ট ভ্যালুকে আমি লোয়েস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারছি কিনা দেখার জন্য। দেখা যাক, ইটারেশন 1 এ শুধুমাত্র এই 1-4 সেলের এন্ট্রিটা আর 4-1 সেলের এন্ট্রিটা, এই ইনফিনিটি দুটো রিপ্লেস হচ্ছে। আর কোনো ইনফিনিটিকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারছি না। ভালো করে দেখলে আমরা দেখতে পাবো আর কোনো এন্ট্রিকে আমরা চেঞ্জ করতে পারছি না। সুতরাং এই ইনফিনিটি দুটোকে আমি রিপ্লেস করতে পারি। যদি রিপ্লেস করি, এই যে ইনফিনিটি 1-4 এ রয়েছে, এই ইনফিনিটির এগেনস্টে পিভট রোতে ভ্যালু রয়েছে 5 আর পিভট কলামে ভ্যালু রয়েছে 3। তাহলে এই ইনফিনিটিটাকে রিপ্লেস করে আমি ভ্যালু কি বসাতে পারবো? 8 দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ 8 ইনফিনিটির থেকে ছোট। সিমিলারলি এই ইনফিনিটিটা 4-1 এন্ট্রিতে যে ইনফিনিটিটা রয়েছে, সেই ইনফিনিটিটার পিভট রোতে রয়েছে 3 আর পিভট কলামে রয়েছে 5। তাহলে এই ইনফিনিটিটাকে আমি রিপ্লেস করতে পারি 5 প্লাস 3 8 দিয়ে। ওকে, যে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলো আমি সিকোয়েন্স ম্যাট্রিক্সেও মার্ক করে ফেলেছি। এই লাইট রেড কালার দিয়ে মার্কগুলো করা হয়েছে। ওকে, তো এই ভ্যালুগুলো চেঞ্জেস হয়ে কি ভ্যালু দিয়ে রিপ্লেস হবে, অর্থাৎ ইনফিনিটিগুলো 8 দিয়ে যে রিপ্লেস হবে সেইটা দেখানো হয়েছে। অর্থাৎ এই ইটারেশনে দাঁড়িয়ে কোন কোন পজিশনগুলো চেঞ্জ হবে এবং কি ভ্যালু দিয়ে আপডেট হবে সেইটাকে শুধু মার্ক করে রাখছি। আপডেশনটা আমি গিয়ে নেক্সট ইটারেশনে করব। তো এরপরে আমরা যাব ইটারেশন 2 তে। চলে এলাম ইটারেশন 2 তে। ইটারেশন 1 এ কোন কোন পজিশনগুলোতে আমি চেঞ্জ করব বলে মার্ক করে রেখেছিলাম, ইটারেশন 2 তে এসে সেই পজিশনগুলো আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি এবং চেঞ্জেসগুলো আমরা ব্লু কালার দিয়ে মার্ক করেছি। চেঞ্জেসগুলো আমরা ব্লু কালার দিয়ে মার্ক করছি। সিকোয়েন্স ম্যাট্রিক্সটা একবার দেখে নেব। S2 সিকোয়েন্স ম্যাট্রিক্স এই ইটারেশনে, সিকোয়েন্স ম্যাট্রিক্সে যে ইটারেশনে এসে ভ্যালুগুলো চেঞ্জ হলো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে, সিকোয়েন্স ম্যাট্রিক্সে সেই এন্ট্রিগুলোকে আমি ইটারেশন নাম্বার দিয়ে রিপ্লেস করে দেবো। ইটারেশন 2 তে এসে চেঞ্জ করেছি, সেই জন্য সিকোয়েন্স ম্যাট্রিক্সে ওই এন্ট্রিগুলো 2 দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো সিকোয়েন্স ম্যাট্রিক্সেও আমার আবার পিভট রো পিভট কলাম দেখতে হবে এবং সেই পিভট রো পিভট কলামের উপরে বেস করে আবার আমি চেক করব কোনো হাইয়েস্ট ভ্যালুকে লোয়েস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারছি কিনা। দেখা যাক, এই চারটে ভ্যালু রিপ্লেস হচ্ছে। 1525 5152 এই এন্ট্রিগুলোর ভ্যালুগুলো রিপ্লেস হচ্ছে এবং রিপ্লেস হয়ে কি দিয়ে ভ্যালুগুলো রিপ্লেস হবে? এই যে ইনফিনিটিটা যেটা 15 পজিশনে রয়েছে তার পিভট রোতে রয়েছে 10 আর পিভট কলামে রয়েছে 15। তো এই ভ্যালুটা রিপ্লেস হবে 10 প্লাস 15 ইকুয়াল টু 25 দিয়ে। ওকে, এই যে ইনফিনিটিটা অর্থাৎ 25 লোকেশনে যে ইনফিনিটি ভ্যালুটা রয়েছে সেইটার পিভট রোতে রয়েছে 15, পিভট কলামে রয়েছে 10। তাহলে 15 প্লাস পিভট কলামে রয়েছে 13। তাহলে ভ্যালুটা আপডেট হয়ে কি হবে? 15 প্লাস 13 দ্যাট ইজ 28। তাহলে নেক্সট ইটারেশনে এই ভ্যালুটাকে আমি 28 দিয়ে রিপ্লেস করব। সিমিলারলি এই ভ্যালুটা রিপ্লেস হবে 5-1 এন্ট্রিতে যে ভ্যালুটা রয়েছে, সিমিলারলি সেই ভ্যালুটা রিপ্লেস হবে 25 দিয়ে আর 5-2 পজিশনে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা রিপ্লেস হবে 28 দিয়ে। তো এই চেঞ্জেসগুলো আমরা মার্ক করে ফেললাম।
আপডেটগুলো নেক্সট ইটারেশনে গিয়ে করব। করেসপন্ডিং চেঞ্জেসগুলো আমি সিকোয়েন্স ম্যাট্রিক্সেও মার্ক করেছি। তো ইটারেশন 3 তে এসে সেই চেঞ্জেসগুলোকে আমি অলরেডি করে ফেললাম। চেঞ্জেসগুলো ব্লু কালারে দেখানো হয়েছে। ইটারেশন 3 তে এসে আমি এগেইন পিভট রো পিভট কলামকে কনসিডার করব এবং পিভট রো পিভট কলাম কনসিডার করার পরে গোটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটায় বা ওয়েটেড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটায় চেক করব যে আমি এর পরে আর কোনো ভ্যালুকে রিপ্লেস করতে পারি কিনা। দেখা যাক। এইখানে এই ভ্যালুগুলোকে রিপ্লেস আমরা করতে পারছি। তো যেই ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করছি সেই ভ্যালুগুলোকে আমরা সিকোয়েন্স ম্যাট্রিক্সেও মার্ক করে ফেললাম। দেখো এইখানে এই যে 25 বলে ভ্যালুটা যেটা 15 লোকেশনে রয়েছে তার পিভট রোতে রয়েছে 4 আর পিভট কলামে রয়েছে 8। তাহলে 8 প্লাস 4 ভ্যালুটা হবে কত? 12। তাহলে এই 25 এর থেকে 12 ছোট, তাই জন্য এই ভ্যালুটাকে আমি রিপ্লেস করে দিতে পারবো 12 দিয়ে। সিমিলারলি এই যে 28 ভ্যালুটা যেটা 25 সেলে রয়েছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের, এর পিভট রোতে ভ্যালু রয়েছে 4 আর পিভট কলামে ভ্যালু রয়েছে 5। তাহলে 4 প্লাস 5 ভ্যালুটা কত হবে? 9। তাহলে এই 28টা আমি রিপ্লেস করতে পারবো 9 দিয়ে। ওকে, এইবার 3-5 লোকেশনে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা রয়েছে 15। এবার 15 এর পিভট রোতে রয়েছে 4 আর পিভট কলামে রয়েছে 6। তাহলে 6 প্লাস 4 ইকুয়াল টু 10। 10 ইজ লেস দ্যান 15। তাহলে এই 15 ভ্যালুটাকে আমি রিপ্লেস করতে পারবো 10 দিয়ে। ঠিক আছে। সিমিলারলি এই করেসপন্ডিং এন্ট্রিগুলো ওই একইভাবে চেঞ্জ হবে। তো এইভাবে চেঞ্জ করে কি কি ভ্যালু দিয়ে রিপ্লেস হবে, এই ভ্যালুগুলো অলরেডি সেই একইভাবে চেঞ্জ হবে এবং চেঞ্জ হয়ে কি কি ভ্যালু দিয়ে রিপ্লেস হবে সেইটা অলরেডি আমরা এখানে মার্ক করে নিয়েছি এবং এই চেঞ্জেসগুলো আমরা নেক্সট ইটারেশনে গিয়ে করব। একইভাবে সিকোয়েন্স ম্যাট্রিক্সেরও করেসপন্ডিং এন্ট্রিগুলো আমরা মার্ক করে নিয়েছি। নেক্সট ইটারেশনে গিয়ে সিকোয়েন্স ম্যাট্রিক্সটাতেও চেঞ্জ করব। দেখা যাক। তাহলে চেঞ্জগুলো আমরা এখানে করে ফেলেছি এবং চেঞ্জগুলো এগেইন আমরা ব্লু ইঙ্ক দিয়ে দেখিয়েছি, ডিসপ্লে করিয়েছি। ওকে, তো ফোর্থ ইটারেশনে গিয়ে, অর্থাৎ দিস ইজ দ্য লাস্ট ইটারেশন, এই ইটারেশনে গিয়ে আমি পুরো ম্যাট্রিক্সটা চেক করলাম এবং চেক করার পরে দেখতে পেলাম যে আর কোনো ভ্যালু আপডেট করার নেই। আমার যতগুলো নোট ছিল ইটারেশনটা ততবার চলেছে, তো আমার অ্যালগোরিদমটা এখানেই থেমে যাবে। ঠিক আছে। তো এই R4 যেটা পেলাম সেটা আমার ফাইনাল আপডেটেড ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ফাইনাল আপডেটেড ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তো ফাইনাল আপডেটেড ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বা কস্ট ম্যাট্রিক্সও বলা হয়, সেই কস্ট ম্যাট্রিক্সটা এবং সিকোয়েন্স ম্যাট্রিক্সটা আমি দেখিয়েছি। এইটার মানে হচ্ছে, একটু এন্ট্রিগুলোর মানেটা বুঝে নিই। এইখানে 1 থেকে 2 তে এন্ট্রি 3 রয়েছে, মানে 1 থেকে 2 তে যাওয়া শর্টেস্ট পাথ 3। 1 থেকে 2 তে যাওয়া শর্টেস্ট পাথ 3, দ্যাট ইজ এই পাথটা। আবার 1 থেকে 3 তে যাওয়ার করেসপন্ডিং এন্ট্রি 10 রয়েছে, মানে 1 থেকে 10 এ যাওয়া, মানে 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 10, দ্যাট ইজ এই পাথটা, এই ডাইরেক্ট পাথটা। 1 থেকে 3 তে যাওয়ার যে ডাইরেক্ট পাথটা সেটা। আমরা অন্য যা যা ভায়া পাথ আছে 1 থেকে 3 তে যাওয়া সবগুলো চেক করে দেখি। আমি 1 থেকে 2 হয়ে 4 হয়ে 3 তে আসতে পারি। সেই ক্ষেত্রে আমার কস্ট পড়বে 3 প্লাস 5 প্লাস 6, দ্যাট ইজ 5 প্লাস 3 ইকুয়াল টু 8, 8 প্লাস 6 ইকুয়াল টু 14। তাহলে 14 এর থেকে 10 ছোট, তাই জন্য 10টাই শর্টেস্ট পাথের ক্যালকুলেশনে এসছে। আবার 1 থেকে 4 এ যাওয়া শর্টেস্ট পাথের কস্ট দেখাচ্ছে 8, অর্থাৎ 1 থেকে 4 এ যাওয়ার জন্য আমার শর্টেস্ট পাথের কস্ট 8 হবে। দেখা যাক। 1 থেকে 4 এ যাওয়ার জন্য আমি দেখতেই পাচ্ছি 1 থেকে 2 হয়ে 4 এ যাব এবং সেই ক্ষেত্রে আমার কস্টটা হচ্ছে 3 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু 8। আমি 1 থেকে 4 এ যাওয়ার জন্য 1 থেকে ফার্স্টে যাব 2 তে এবং 2 থেকে আমি যাব 4 এ। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই কস্টটা আর এই কস্টটা কনসিডার করা হয়। তো এইভাবে যে কোনো নোড থেকে যে কোনো নোডে যাওয়ার জন্য যে শর্টেস্ট পাথের ভ্যালুটা সেইটা R4 ম্যাট্রিক্সটা আমাকে দেখাচ্ছে। এইবার দেখা যাক সিকোয়েন্স ম্যাট্রিক্স কি করে চেক করে পেয়ার অফ নোডস এর মধ্যে ডিরেক্ট পাথ আছে না নেই। যদি
এস অফ আই জে ইকুয়াল টু জে হয়, অর্থাৎ এই এস ম্যাট্রিক্সের কলামের ভ্যালুটা আর তার সেলের এন্ট্রির ভ্যালুটা এই দুটো যদি সেম হয়, এইখানে কলামের ভ্যালুটা জে আছে, এইখানে সেলের এন্ট্রির ভ্যালুটাও যদি জে হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেইখানে একটা ডিরেক্ট পাথ এক্সিস্ট করছে, আই থেকে জে নোডে যাওয়ার জন্য সেইখানে একটা ডিরেক্ট পাথ এক্সিস্ট করছে। যদি না হয় এস অফ আই জে যদি নট ইকুয়াল টু জে হয়, তাহলে আমি বলবো সেখানে ডিরেক্ট পাথ এক্সিস্ট করছে না, আমাদের ভায়া পাথ ইউজ করে যেতে হবে। কয়েকটা টেস্ট দেখানো হয়েছে সিকোয়েন্স ম্যাট্রিক্সের 1 থেকে 1-5 এই সেলের এন্ট্রিটা আমি চেক করছি। 1-5 সেলের এন্ট্রি মানে এই এন্ট্রিটা, তাহলে এই এন্ট্রিতে আমি ভ্যালু কি পেয়েছি? 4 পেয়েছি। তাহলে এইখানে কলাম ভ্যালু 5 আর সিকোয়েন্স ম্যাট্রিক্সের এন্ট্রি ভ্যালু 4, তাহলে 4 নট ইকুয়াল টু 5, অর্থাৎ কলামের ভ্যালু আর আমার ম্যাট্রিক্স সিকোয়েন্স ম্যাট্রিক্সের এন্ট্রি ভ্যালু দুটো ডিফারেন্ট হচ্ছে, সেই জন্য সেইখানে ভায়া কানেকশন এক্সিস্ট করছে, এবং এই ভায়া কানেকশনের পাথটাও এখানে আমরা দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে সেই ভায়া কানেকশনের পাথটা। একইভাবে এস অফ 1-4 কে নিয়ে আমি চেক করি। এস অফ 1-4 মানে হচ্ছে এই এন্ট্রিটা। এস অফ 1-4 আমি ভ্যালু কত পাচ্ছি? ভ্যালু পাচ্ছি 2। তাহলে কলাম ভ্যালু হচ্ছে 4 আর এন্ট্রি ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 নট ইকুয়াল টু 4। তাহলে এইখানে 2 নট ইকুয়াল টু 4, তাহলে এইখানেও আমাদের ভায়া পাথ এক্সিস্ট করছে, ডাইরেক্ট পাথ নেই, অর্থাৎ 1 থেকে 4 এ যাওয়ার জন্য আমি ভায়া পাথ ইউজ করব, এবং সেই ভায়া পাথটা হচ্ছে 1 থেকে 2, 2 তে গিয়ে 4। ওকে, নেক্সট হচ্ছে আমি যদি 4 থেকে 5 এ যাই, 4 থেকে 5 মানে হচ্ছে এই এন্ট্রিটা, 4 থেকে 5 হচ্ছে এই এন্ট্রিটা, 4 থেকে 5 এর ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ এইটার এই কলাম ভ্যালু আর এইটা সিকোয়েন্স ম্যাট্রিক্সের এন্ট্রি ভ্যালু দুটো সেম, তাহলে আমরা বলতে পারি এইখানে একটা ডাইরেক্ট পাথ এক্সিস্ট করছে। 4 থেকে 5 এ যাওয়ার জন্য আমরা একটা ডাইরেক্ট পাথ পাবো, একইভাবে 1 থেকে 3 তে যাওয়ার জন্য আমরা ডাইরেক্ট পাথ পাবো। এইগুলো আমরা সিকোয়েন্স ম্যাট্রিক্স দেখে বুঝতে পারছি। কিন্তু একটা প্রবলেম রয়েছে, এই যে পাথগুলো আমরা ক্যালকুলেট করছি, এই পাথগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করছি কমপ্লিটলি ম্যানুয়ালি। গ্রাফটা দেখে পাথগুলো আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করছি। ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম কোন পাথে গেলে শর্টেস্ট পাথটা পাবো সেইটা কিন্তু আমাকে দেখাতে পারছে না। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদমটা আমাকে শর্টেস্ট পাথের কস্টটা দিয়ে দিচ্ছে, কিন্তু শর্টেস্ট পাথের ডিটেলসটা দিতে পারছে না। এইখানে এই পাথগুলো যে আমি ক্যালকুলেট করেছি, এই প্রত্যেকটা ক্যালকুলেশনই ইজ ডান ম্যানুয়ালি। গ্রাফটা ছোট বলে আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পেরেছি, যদি গ্রাফটা বড় হতো, এইখানে 5টা নোটের জায়গায় যদি 5000 নোট থাকতো কি 500 নোট থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এরকম শর্টেস্ট পাথের ডিটেলসটা ম্যানুয়ালি ক্যালকুলেট করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট অ্যান্ড নেক্সট টু ইম্পসিবল। কতগুলো নোটকে হ্যান্ডেল করে কোনটা শর্টেস্ট পাথের কস্ট সেটা ক্যালকুলেট করা যথেষ্ট কমপ্লিকেটেড এবং ভেরি মাচ ডিফিকাল্ট। ওকে, there are some graphs, these are the homeworks. আমি সবাইকে বলবো এই গ্রাফগুলোর উপরে ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম অ্যাপ্লাই করে তাদের করেসপন্ডিং শর্টেস্ট পাথ, অল পেয়ার শর্টেস্ট পাথটা কম্পিউট করা। ওকে, নেক্সট আসছি অ্যাডভান্টেজেস অফ ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম। ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম অল পেয়ার শর্টেস্ট পাথ কম্পিউট করতে পারে, এটা আমরা একদম প্রথমেই জেনেছি, এবং কি করে অল পেয়ার শর্টেস্ট পাথ কম্পিউট করে সেটা আমরা দেখলাম। এই অ্যালগোরিদমটা ইটসেলফ সাফিসিয়েন্ট টু কম্পিউট দ্য শর্টেস্ট পাথ। জাস্ট আমি অ্যালগোরিদমটা ইনস্ট্যান্সিয়েট করব, অ্যালগোরিদমটা এক্সিকিউট করা শুরু করব, এবং অ্যালগোরিদমটা ইটসেলফ এক্সিকিউটেড হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট ইটারেশন ও আমাকে শর্টেস্ট পাথ, কোন নোড থেকে কোন নোডে যাওয়ার কোনটা শর্টেস্ট পাথ, সেই করেসপন্ডিং অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা আমাদের দিয়ে দেবে। ওকে, প্রত্যেকটা ইটারেশনের শেষে ওয়েটেড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা নিজে থেকে রিকনস্ট্রাক্ট করবে
পাথের ভ্যালুগুলোর উপরে বেস করে, এবং ও অটোমেটিক্যালি শর্টেস্ট পাথের ভ্যালুটাকে কম্পিউট করে নেবে। ডিসঅ্যাডভান্টেজেস আসা যাক। কি কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হয়েছে এই ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদম ওয়েটেড গ্রাফ, মানে ওয়েটেড ডিরেক্টেড আনডিরেক্টেড যে কোনো গ্রাফের ক্ষেত্রেই শর্টেস্ট পাথ, অল পেয়ার শর্টেস্ট পাথ কম্পিউট করতে পারে। কিন্তু যদি সেই যদি সেই গ্রাফের ক্ষেত্রে ইনপুটেড গ্রাফে কোনো নেগেটিভ সাইকেলস থাকে, সেই ক্ষেত্রে ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করতে পারবো না। নেগেটিভ সাইকেল কি জিনিস একটু দেখে দেওয়া যাক। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই যে গ্রাফটা, নেগেটিভ সাইকেল মানে কোনো সাইকেলের টোটাল সামের ভ্যালুটা যদি নেগেটিভ নাম্বার হয়, তাহলে সেই সাইকেলকে আমরা বলবো নেগেটিভ সাইকেল। যেমন এইখানে একটা গ্রাফের এক্সাম্পল দেখানো হয়েছে, এবং এইখানটায় গ্রাফের এই নোডগুলোর মধ্যে একটা সাইকেল তৈরি হয়েছে 0 1 2 3, এর মধ্যে একটা সাইকেল তৈরি হয়েছে 0 থেকে 1, 0 to 1, 1 to 2, 2 to 3 and 3 to again 0। এইখানে এরকম একটা সাইকেল তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা এজের করেসপন্ডিং ওয়েট অ্যাসাইন করা রয়েছে, এবং এই ওয়েটগুলো টোটাল সাম করে আমরা পাচ্ছি -2। যেহেতু সাইকেলের টোটাল সামটা নেগেটিভ হচ্ছে, সেই জন্য এইটা একটা নেগেটিভ সাইকেল। যে গ্রাফে নেগেটিভ সাইকেলস রয়েছে সেইখানে ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদম ইউজ করা যাবে না। ওকে, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যে কথাটা আমি একটু আগেই বললাম, এই ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদম পাথের ডিটেইলসটা দিতে পারে না। শর্টেস্ট পাথের ভ্যালুটা শুধুমাত্র আমাকে রিটার্ন করে, কিন্তু শর্টেস্ট পাথের ডিটেইলটা এই ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদম দিতে পারে না। So these are the references which comes very much helpful for me to develop the content. Okay, thank you all.